হ্যালো বন্ধুরা, আমি সজীব আছি আপনাদের সাথে। চলুন ঘুরে আসা যাক আমাদের শিক্ষা সফর থেকে। যাত্রার শুরুতে আমরা টোকিও স্টেশনে জড়ো হই এবং সেখান থেকে বুলেট ট্রেনে করে নাগোয়া স্টেশনে আসি। আর এখান থেকেই আমাদের বাস জার্নি করে মিয়েকেনের পথে যাত্রা শুরু হয়। আমাদের এই ভ্রমণের সঙ্গী হয়েছিল পাহাড়, নদী ও মেঘ। মধ্যাহ্নভোজ শেষ করে আমাদের গন্তব্য আবার শুরু হয় মিয়েকেনের উদ্দেশ্যে। পরন্ত বিকেলে এবার আমাদের নিয়ে যাওয়া হয় সমুদ্র দেখতে। সমুদ্রে ঢেউয়ের গর্জন, বাতাসে হুহু শব্দ আর নীল আকাশে সাদা মেঘের ভেসে বেড়ানোর সৌন্দর্যে মোহিত ছিলাম সারাটা সময় জুড়ে। কোলাহলপূর্ণ ও ব্যস্ত জীবনের মাঝে সমুদ্র ভ্রমণে হতে পারে মন ও আত্মাকে বিশুদ্ধ করার একমাত্র বিকল্প। প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির স্পর্শ পাওয়ার যে অনুভূতি, তা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। জাপানের যে বিষয়টি আমাকে সব থেকে বেশি মুগ্ধ করে তা হলো, যত অজপাড়া গ্রামেই যাই না কেন, সব জায়গায় পাকা রাস্তা, নিরাপদ সড়ক আইন ও উন্নত সেবার মান
শহর থেকে খুব বেশি আলাদা নয়। সারাদিনের ব্যস্ত বাস জার্নির পরে এবার আমরা হোটেলে প্রবেশ করি। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আরো এক দফা খাওয়া দাওয়ার পর সূর্যাস্ত দেখতে দেখতে প্রথম দিনের ভ্রমণটা এখানেই শেষ করি। ভ্রমণের দ্বিতীয় দিনটি শুরু হয় নতুন এক অভিজ্ঞতা দিয়ে। জীবনে এই প্রথম সূর্যোদয় দেখছিলাম, তাও কোনো রকম পরিকল্পনা ছাড়াই। এ যেন আমার প্রতি মহামহিমের পরম দয়া ও করুণা ছিল। ভ্রমণের দ্বিতীয় দিনে এবার আমরা যাই তোবা মেরিন টার্মিনাল। আমার পিছনে যে বিখ্যাত মূর্তিটি দেখতে পাচ্ছেন তা হলো জাপানিজ ছোট গল্প উরাশিমা তারো। আর এই জাহাজটি সম্পূর্ণ সাজানো হয়েছে উরাশিমা তারোর গল্পের আদলে। গল্পটি উরাশিমা তারো নামে এক জেলের গল্প। এক গ্রামে থাকতো এক দয়ালু জেলে। সে মাছ ধরে জীবিকা আহরণ করত। একদিন সে সমুদ্রের ধারে দেখতে পায় একটি কচ্ছপকে কিছু বাচ্চা মারধর করছে। আর সে সময় সেই বাচ্চাদের হাত থেকে সে কচ্ছপটিকে জানে বাঁচায় ও সমুদ্রে ছেড়ে দেয়। তার কয়েকদিন পরে সমুদ্র থেকে এক বড় কচ্ছপ উঠে এসে উরাশিমা তারোকে বলল, তুমি আমাকে বাঁচিয়েছ এবং আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। আর এজন্য আমাদের রাজকুমারী তোমাকে ধন্যবাদ দিতে চায়। কচ্ছপের পিঠে বসে উরাশিমা তারো চলে যায় সমুদ্রের অতল গভীরে। সেখানে আশ্চর্য এক প্রাসাদে ছিল রাজকুমারী হিতোহিমে। সে উরাশিমা তারোকে খুব সম্মান করলো। সুস্বাদু খাবার, নাচ গান সবই হলো। উরাশিমা তারোর মনে হলো সে সেই গভীর অতলে 2 থেকে 3 দিন আছে এবং তার বাড়ির কথা মনে পড়ে সে বাড়িতে যেতে চাইল। রাজকুমারী হিতোহিমে তাকে বিদায়ের সময় একটি ছোট বাক্স দিল এবং বলল, এই বাক্সটি কখনোই খুলবে না। অতঃপর সে গ্রামে এসে দেখল তার বাড়ি নেই, ঘর নেই, পরিবার পরিজন কেউ নেই। তখন সে কৌতূহলের বশে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলো, এখানে উরাশিমা তারোর বাড়ি কোথায়?
লোকজন তখন বলল, উরাশিমা তারো তো 100 বছর আগেই মারা গেছে। একথা শুনে উরাশিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অতঃপর সে খুব ভয়ে ভয়ে বাক্সটি খুলল এবং সেখান থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই উরাশিমা তারো যুবক থেকে বৃদ্ধ হয়ে গেল। এই গল্পটি থেকে আমরা যা শিখতে পারি তা হলো, দয়া সব সময় ভালো, কিন্তু কথা না মানলে বিপদ আসতে পারে এবং সময়ের মূল্য বুঝতে হবে। এবার ছিল বিদায়ের পালা। আবার আমরা বাসে করে নাগোয়া স্টেশনের পথে যাত্রা শুরু করি। যেতে যেতে আবারও সেই দুর্লভ দৃশ্যগুলো ফ্রেমবন্দি করতে থাকি। আসলে জাপানে সবকিছু খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়। দেখতে পাচ্ছেন জায়গাটি অনেক পুরানো, একটি একটি মন্দির, কিন্তু এর সংরক্ষণাবেক্ষণ এত সুন্দর করে রাখা হয়েছে। পুরনোর মধ্যে হলেও এর যে কলা কৌশলগুলো সেগুলো অনেক সুন্দর, একদম নিখুঁত। মন্দিরটি গহীন জঙ্গলে অবস্থিত হওয়ায় অযত্ন ও অবহেলায় পতিত হয়েছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আর কোনো মানুষের আনাগোনা নেই। দুই দিনের সফরের ইতি টানতে এখন বাড়ি যাওয়ার পালা।